নমস্কার, আমি ডক্টর সমিতা মণ্ডল। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে আমাদের ভারতীয়দের যে খাওয়া দাওয়া আছে সেটা কিভাবে করবো তার একটা গাইডলাইন সদ্য প্রকাশিত হয়েছে। সেটা হচ্ছে হায়দ্রাবাদ যে NIN আছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন, ICMR এর একটি সংস্থা, সেখান থেকে ওরা প্রকাশ করেছে অনলাইন দেখতে পেয়েছি। তো সেটা দেখে আমার যেটুকু মনে হয়েছে কম সময়ের মধ্যে কতগুলো গুরুত্বপূর্ণ কথা আলোচনা করতে চাইছি। ওইটা খুব সুন্দরই হয়েছে এবং তাতে 17টা গাইডলাইন নিয়ে আলোচনা করা হচ্ছে। তো ভাবা যায় খাবার বিষয়ে শুধু নয়, এখানে অ্যাকচুয়ালি খাওয়া ছাড়াও জীবনশৈলীর অনেক কিছু বিষয়ে ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। শুধু খাওয়া দাওয়ার ঠিক করলেই যে স্বাস্থ্য ভালো হবে তা নয়, তাছাড়াও আরো অনেকগুলো বিষয়ে এখানে আলোচনা আছে এবং বিভিন্ন বয়সে মানুষের কি করা উচিত সে বিষয়ে খুব বিশদভাবে আলোচনা করা আছে। তো আমি এই গাইডলাইনগুলোই শুধু উল্লেখ করতে চাইছি, ছোট ভিডিওটা করতে চাই, বেশি বড় করতে চাই না। প্রথম যে গাইডলাইনটা আছে সেখানে বলা হয়েছে ভ্যারাইটি অফ ফুড। ভ্যারাইটি অফ ফুড আমরা জানি যে প্রত্যেকটা খাবারেরই নিজস্ব গুণাগুণ আছে, সেই হিসেবে ভ্যারাইটি অফ ফুডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান যুগে আমরা দেখেছি যে শহরাঞ্চলে বিশেষ করে শাকসবজি খাওয়াতে কমে গেছে, আর লোকের হাতে সময়ও কম। তো কোনো রকমের সকালবেলার দিকে একটা রান্না বান্না হলো এবং সন্ধ্যের দিকে সাধারণত একটা রেস্টুরেন্ট থেকে কিংবা একটা স্ন্যাক্সের দোকান থেকে ডিনার কিনে নেওয়া হলো। তো ক্ষেত্রে ভ্যারাইটি খুব কমই থাকে এবং লোকজন সময়ের অভাবেই হোক বা সদিচ্ছার অভাবেই হোক ভ্যারাইটি কিন্তু এখন অনেকটাই কমিয়ে দিয়েছে, যেটা কিন্তু আমাদের পেটের জন্য অত্যন্ত ক্ষতিকারক। পেটের যে মাইক্রো অর্গানিজম যেগুলো আছে, যেগুলো হেলদি, সেগুলো ঠিক মতো তাদের বৃদ্ধি হতে গেলে বা বডির ইমিউনিটি তৈরি করতে গেলে বিভিন্ন রকমের সবজি এবং তার সাথে ডাল, মাছ এবং চাল, ডাল ইত্যাদি খেতে হবে। বিভিন্ন রকমের ভ্যারাইটি আছে, বিভিন্ন রকমের ডাল আছে, ভ্যারাইটি সবজি আছে, ভ্যারাইটি মাছ আছে, ফল আছে, সবই দিয়ে ফিরিয়ে খেতে হবে। নাম্বার 2 গাইডলাইন কি আছে, যে প্রেগন্যান্সি ল্যাকটেশনের সময় এক্সট্রা ফুড খেতে হবে। এটা নিয়ে আমি আর খুব বিশদে গেলাম না। আমাদের যে নর্মাল খাওয়া দাওয়া হয় প্রেগন্যান্সি মাদারকে একটা এক্সট্রা মিল খেতে হবে, সেই কথাই বলা হয়। তাছাড়া আরেকটা ইম্পর্টেন্ট 3 নম্বর গাইডলাইন বলা হয়েছে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। সেটা হচ্ছে 6 মাসের পর্যন্ত বাচ্চা শিশুদের ব্রেস্ট মিল্ক খাওয়াতে হবে এবং তারপরে সেই ব্রেস্ট মিল্ক কমপ্লিমেন্টারি ফিডিং এর সাথে সেটা খেতে পারে এবং 2 বছরের উপরেও সে খেতে পারে। 4 নম্বর গাইডলাইন বলা হয়েছে 6 মাস বয়সী বাচ্চাদেরকে কমপ্লিমেন্টারি ফুড দিতে হবে, মানে ব্রেস্ট মিল্কের সাথে সাথে বাড়ি তৈরি সেমি সলিড, সফট, নর্মাল সেমি সলিড খাবার দিতে হবে, যেমন খিচুড়ি, পায়েস, নর্মাল সুজি নরম করে ইত্যাদি। 5 নম্বর গাইডলাইনে কি বলা হয়েছে, অ্যাডিকুয়েট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট ডায়েট ফর অ্যাডোলেসেন্টস। এখানে কি বলা হচ্ছে, ঠিকঠাক অ্যাডোলেসেন্ট শুধু নয়, সবার জন্যই পরিমাণ মতো খেতে হবে এবং ঠিকঠাক খাবারগুলো খেতে হবে, মানে টাটকা খাবার, বিভিন্ন ভ্যারাইটি যে করা হয়েছে ফুড, সেই
আমরা জানি যে ভেজিটেবলস গ্রুপ আছে, প্রোটিন গ্রুপ আছে, ফ্যাট গ্রুপ আছে, কার্বোহাইড্রেট গ্রুপ আছে। এই সমস্ত থেকে আলাদা আলাদা করে সবকিছুই আমাদের একটু একটু করে খেতে হবে। তার আর একটা গাইডলাইন, 6 নম্বর গাইডলাইন যেটা বলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে ভেজিটেবল আর ডালটাকে কিন্তু খুব গুরুত্ব দেওয়া হয়েছে। কেন গুরুত্ব দেওয়া হয়েছে? ফাইবার কন্টেন্ট, ভেজিটেবল এবং ডাল বিভিন্ন রকমের ফাইবার কন্টেন্ট অনেক বেশি এবং সেটা কোলন ক্যান্সার প্রতিরোধ করে, তাই এগুলো কিন্তু খেতেই হবে। 7 নম্বর গাইডলাইনে বলা হয়েছে যে ফ্যাটের ব্যবহারটা কতটা হবে, অয়েল ফ্যাট মডারেশন, খুব বেশি না, পরিমিত মাত্রায় খেতে হবে। এবং ন্যাচারাল ফ্যাট যেগুলো থাকে যেমন বাদাম, অয়েল সিড, এগুলো খেতে হবে। তাতে কিন্তু এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড থাকে, কিছু বাদাম করে খেতে হবে। আর তেল খুব বেশি খাওয়ার দরকার নেই, মাঝামাঝি মানে অল্প পরিমাণে রান্নাতে ব্যবহার করতে হবে। গুড কোয়ালিটি, এর পরের গাইডলাইন বলছে গুড কোয়ালিটি প্রোটিন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড থেকে পাওয়া যায়, মানে আমরা যে মাছ, ডিম, মাংস খাই সেইগুলো খেতে হবে। কোনো প্রোটিন সাপ্লিমেন্ট অনেকে মাসেল বিল্ড আপের জন্য ব্যবহার করে, সেগুলো নিষেধ করা হচ্ছে। 9 নম্বর গাইডলাইনে বলা হচ্ছে যে অ্যাবডোমিনাল ওবেসিটি, ওভারওয়েট, এগুলোকে কন্ট্রোল করতে হবে। এই জিনিসগুলো এখন আমাদের মধ্যে অনেক বেড়ে গেছে, প্রায় 50%-এর উপরে লোক আমাদের দেশে, পুরুষ মহিলারা, অ্যাডাল্ট, তারা ওবেস হয়ে যাচ্ছে। ইভেন শিশুদের মধ্যেও দেখা যাচ্ছে ওবেসিটি, ওভারওয়েট, হাই ট্রাইগ্লিসারাইড লেভেল, হাই HbA1c লেভেল, মানে সুগার প্রবণতা, প্রি ডায়াবেটিক শিশু এরকম দেখা যাচ্ছে। তো সেই জন্যে এইগুলো কিন্তু আমাদের খাবার নিয়ন্ত্রণ করে এই অসুখগুলো থেকে বেরিয়ে আসতে হবে। 10 নম্বর গাইডলাইন কি বলছে? ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে হবে, ব্যায়াম করতে হবে। এবং 11 নম্বর গাইডলাইনে বলছে কম পরিমাণে নুন খেতে হবে। বাইরের প্যাকেট খাবারগুলো প্রচুর নুন থাকে, প্যাকেট খাবার অ্যাভয়েড করতে হবে। 12 নম্বর গাইডলাইনে বলা হচ্ছে সেফ এবং ক্লিন, পরিষ্কার খাবার, নিরাপদ খাবার খেতে। যেখানে অস্বাস্থ্যকর উপায়ে রান্না হচ্ছে, স্ট্রিট ফুড অনেক সময় অস্বাস্থ্যকর ভাবে রান্না হয়, বা খুব বেশি অতিরিক্ত ভাজাভুজি করে যে খাবারগুলো তৈরি হয় রাস্তাতে, সেগুলোকে অ্যাভয়েড করতে হবে। 13 নম্বর গাইডলাইনে বলা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রি কুকিং এবং কুকিং মেথড গুলো জানতে হবে। এটা খুব দরকারি, কারণ আমরা অনেক সময় সেই খাবারেরটা হয়তো রান্নার পরে বজায় রাখতে পারি না। তো সেই খাবারের গুণ বজায় রাখতে গেলে আমাদের কিন্তু ঠিক মতো সেই ডালের ক্ষেত্রে যেমন ডালটা ভালো করে ভিজিয়ে রাখতে হবে, তারপর প্রেসার কুকারে সেদ্ধ করলে অ্যান্টি নিউট্রিয়েন্ট ফ্যাক্টর চলে যায়। সবজি যেমন ভালো করে ধুয়ে তারপরে কাটতে হবে, তাহলে সবজির গুণ চলে যায়। বা স্টিমিং মেথড ব্যবহার করলে, স্টিমটা করলে সবজির বজায় থাকে। ব্ল্যাঞ্চ করলে বা গরম জল উঠছে তাতে যদি সবজিটা ডুবিয়ে, গরম জলে ডুবিয়ে তারপরে সেটাকে ঠান্ডা করা হয়, সেক্ষেত্রে সবজির গুণ নষ্ট হয়ে যেতে পারে। এরপরে আসছি 14 নম্বর গাইডলাইনে, যে জল খাওয়ার কথা বলা হয়েছে। এই খাবারের সঙ্গে ঠিকঠাক জলের প্রয়োজন আমাদের হজম শক্তির জন্য, সেই জন্য জলটা খেতে হবে। প্রতিদিন প্রায় 8 গ্লাস জল খাওয়া উচিত। 15 নম্বর গাইডলাইন কি বলেছে? যে বেশি পরিমাণে চিনি, নুন, এইসব খাবারগুলো অ্যাভয়েড করতে হবে, বা হাই ফ্যাট যে খাবারগুলো আছে সেগুলো অ্যাভয়েড করতে হবে। আলট্রা প্রসেস ফুড, মানে যেগুলো ধরুন প্যাকেটে শপিং মলে
বাজারে যেগুলো পাওয়া যাচ্ছে প্যাকেটে, সেই খাবারগুলো করলেই হয়তো আমরা টেস্টি খাবার পাই। সেগুলো খেলে ক্ষতি হবে, তাতে প্রচুর ফ্যাট থাকে, সুগার থাকে এবং সল্টও থাকে। এটাকে বলা হচ্ছে HFSS, হাই ফ্যাট, সুগার অ্যান্ড সল্ট। এই খাবারগুলো অ্যাভয়েড করতে হবে, কারণ তাতে প্রেশার সুগার চলে আসবে। এরপরে হচ্ছে 16 নম্বর গাইডলাইনে কি বলা হচ্ছে যে নিউট্রিয়েন্ট রিচ ফুড বয়স্ক মানুষদের জন্য প্রয়োজন। বয়স্ক মানুষদের আমরা অনেক সময় ঠিক মতো খাবারটা দিয়ে উঠতে পারি না, বুঝতে পারি না কি খাওয়ানো উচিত, কি খাওয়ানো উচিত না। তাদেরকেও কিন্তু পুষ্টিকর খাবার, মানে ব্যালেন্স ডায়েট, শাকসবজি, ডাল, ভাত, মাছ এক্সেট্রা ঠিক মতো দেওয়া উচিত, তাহলে তাদের স্বাস্থ্য বজায় থাকবে। এরপর হচ্ছে 17 নম্বর এবং লাস্ট গাইডলাইন, এখানে বলা হচ্ছে ফুড লেভেলটা আমাদের কিন্তু পড়তে শেখা উচিত। ইনফরমেশন থাকে ফুড লেভেলে, হেলদি ফুড চয়েস আমরা ফুড লেভেল দেখেই করতে পারবো। অনেক প্যাকেটের গায়ে অনেক কিছু অনেক সময় মিসলিডিং ফুড লেভেল থাকে, লেখা থাকে অনেক সময় তেলের গায়ে যে কোলেস্টেরল ফ্রি। অ্যাকচুয়ালি এটা কোলেস্টেরল ফ্রি ব্যাপার নয়, তেল মানে সেটা ট্রাইগ্লিসারাইড থাকে এবং সেখান থেকে কোলেস্টেরল তৈরি হয়। কাজে কোলেস্টেরল ফ্রি তেল মানে এটার কোনো যুক্তি নেই। তো তেল মানে সেটা ট্রাইগ্লিসারাইড বা ফ্যাট, এবং সেখান থেকে কোলেস্টেরলও তৈরি হয়। তো এই ধরনের ফুড লেভেলগুলো একটুখানি সতর্ক থাকতে হবে। বা কোথাও লেখা থাকে যে সুগার ফ্রি, আসলে অনেক সুগার থাকে, ফ্রুক্টোজ থাকে, হয়তো গ্লুকোজ থাকে না, কর্ন সিরাপ থাকে, নামগুলো বদলে দেওয়া হয়, সুগারের বদলে অন্য মেটেরিয়াল নাম লেখা হয়, যেগুলো আসলে সুগার ফ্রি এবং খেতে মিষ্টি। সেইগুলো লক্ষ্য রাখতে হবে যে সত্যি এগুলো সুগার ফ্রি কিনা বা স্টার্চের পরিমাণ কম কিনা, এগুলো দেখতে হবে। তো এই যে এতগুলো গাইডলাইনের কথা বললাম, তার একটা ব্যাকগ্রাউন্ড নিশ্চয়ই ওনারা পেয়েছেন। সেই ব্যাকগ্রাউন্ডটা আমি একটু ছোট্ট করে, যে আমাদের দেশে বাচ্চা থেকে বড় সকলেরই খাওয়া দাওয়া নিয়ে অনেক ভুল শিক্ষা চলে আসছে। আর বাচ্চাদেরকে দেখা যাচ্ছে প্রায় অর্ধেক বাচ্চার মধ্যে অ্যানিমিয়া থাকছে, বিভিন্ন ভিটামিন নিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সি থাকছে। তারপরে একটু বড় যারা হচ্ছে সেই বাচ্চাদের দেখা যাচ্ছে আবার সুগার আর মিষ্টি জাতীয় খাবার, প্রসেস খাবার প্রবণতা বাড়ছে, সুগার এসে যাচ্ছে, তারা মোটা হয়ে যাচ্ছে এবং ফ্যাট ফ্যাট শরীরে বাড়ছে, ট্রাইগ্লিসারাইড লেভেল বেড়ে যাচ্ছে, HbA1c বেড়ে যাচ্ছে। কিছু কিছু বাচ্চা আবার ডায়াবেটিকও পাওয়া যাচ্ছে। অ্যাডোলেসেন্টদের ক্ষেত্রে যেরকম একই চিত্র দেখা যাচ্ছে, তাদেরও ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, ওবেসিটি, মোটা হয়ে যাচ্ছে, তাদের মধ্যে সুগার চলে আসছে, যেটা কল্পনাই করা যায় না। এখন সেই ধরনের তো বড়দের অসুখ বলে আমরা জানতাম, বাচ্চাদের মধ্যে দেখতে পাচ্ছি। আর বড়দের মধ্যে দেখা যাচ্ছে হাই প্রেশার আর ডায়াবেটিস অত্যন্ত বেড়ে গেছে। প্রায় 20% লোকের হাই প্রেশার রয়েছে বড়দের, ডায়াবেটিসও এসে গেছে প্রায় 15% লোকেদের, এবং পেটটা একটু মোটার দিকে, অ্যাবডোমিনাল ওবেসিটি, সেটা প্রায় অর্ধেক লোকের, প্রতি দুজনে একজনের মধ্যে লোকের কিন্তু এই পেটের মধ্যভাগ বৃদ্ধি পাচ্ছে। তো এই যে এই ধরনের নন কমিউনিকেবল ডিজিজ গুলো ছোট্ট থেকে বড়দের মধ্যে চলে আসছে, এই জিনিসগুলোকে কারেকশন করার জন্য যে ডায়েটারি গাইডলাইনটা আলোচনা করলাম, সেটাই হচ্ছে সঠিক পথ ভারতীয়দের জন্য। তো আশা করি আপনারা আরো ডিটেলে এটাকে পড়বেন
কারণ বইটা অনেকটাই বড়। আমি শুধু কয়েকটা বিষয় মানে হেডলাইন গুলো বলা যেতে পারে একটু একটু বললাম। আশা করি এটা আপনাদের কাজে আসবে। নমস্কার।